হ্যালো কচিকাচা বাচ্চারা, তোমরা সকলেই কেমন আছো? আমার পিছনের লেখা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করেছি 10টি সাধারণ জ্ঞান, যেই 10টি সাধারণ জ্ঞান তোমাদের সামনে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করব। চলো দেখা যাক 1 নম্বর প্রশ্নটা কি আছে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলাদেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে একটু তথ্য উপাত্ত দিয়ে নিই। দেখো পৃথিবীতে সবচাইতে প্রাচীন রাজনৈতিক দলের নাম কি বলো তো? সবচাইতে প্রাচীন রাজনৈতিক দলের নাম হচ্ছে দ্য রিপাবলিক পার্টি। তোমরা সবাই নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের নাম শুনেছো। সবাই তোমরা ডোনাল্ড ট্রাম্পের কী মনে করো? আমি নিশ্চয়ই ওকে হাতি মনে করি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম হচ্ছে দ্য রিপাবলিক পার্টি। এইটি প্রতিষ্ঠা করেছিল আব্রাহাম লিঙ্কন। এই দ্য রিপাবলিক পার্টি পৃথিবীর সবচাইতে প্রাচীনতম রাজনৈতিক দল। দেখো বাংলাদেশের মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 50টি। এই 50 নাম্বার যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তার নাম কি? তার নাম হচ্ছে বিএমজিপি। ভারতের একটি তোমার রাজনৈতিক দল আছে যেটা পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক দল, যার নাম হচ্ছে বিজেপি। আর আমাদের 50তম রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএমজিপি, অর্থাৎ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তোমার একটা সিম্বল আছে, যেই সিম্বলটা কি ভাইয়া? সিম্বলটি হচ্ছে একদম খারাপ বাসের মতো, অর্থাৎ রকেট। তুমি আমি যদি এখন আমরা মনে করতেছিলাম যে আমাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে, সর্বশেষ রাজনৈতিক দলের নাম এনসিপি। আসলে এনসিপি না। দেখো তুমি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চাই, আমরা চাইলেই কি রাজনৈতিক দল গঠন করতে পারবো? হয়তো পারবো, কিন্তু আমরা নিবন্ধন পাবো না। নিবন্ধন পাওয়ার জন্য তোমাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। দেখো আরও একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যখন রাজনৈতিক বা কোনো দলের বা কোনো বক্সের বাইরে থাকবা, তখন তুমি আমজনতার মতো মার খাইতে থাকবা। কিন্তু তুমি যখন বক্সের মধ্যে চলে আসলা, তখন তুমি কি সেফ, বা তোমার হয়ে কেউ লড়াই করবে। ঠিক তেমনইভাবে তুমি যদি একটি রাজনৈতিক দল বা সংগঠন তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে ভাইয়া? তাহলে প্রথমেই আমাদের 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন, এই নির্বাচনে ওই দলের প্রতীক ব্যবহার করে একজনকে তোমার জয়লাভ করতে হবে। আরও সহজ করে যদি আমি বলতে চাই, মনে করো এই যে বিএমজিপি যে পার্টি আছে, পার্টির তোমার সিম্বল হচ্ছে রকেট। রকেট ব্যবহার করে এর পূর্বে জয়লাভ করতে হবে, তবেই কি এই বিএমজিপি বাংলাদেশের নিবন্ধন পাবে। ঠিক তেমনইভাবে এখন পর্যন্ত এই 12টা সংসদ নির্বাচনে যে প্রতীক কখনো ব্যবহার করা হয়নি, ওই প্রতীক তুমি যদি ব্যবহার করো, তাহলে তুমি কি পাবা না? তুমি ওই রাজনৈতিক দলের নিবন্ধন পাবা না। 2 নম্বর, দেখো শুধু তুমি প্রতীক ব্যবহার করলা, এরপর জয়লাভ করলা, তাহলেই হবে না। তোমাকে যেই এলাকায় নির্বাচন করছো, ওই এলাকার 5% ভোট পাইতে হবে। কয় শতাংশ? 5%। এরপরে তুমি কি রাজনৈতিক দল খুলে ফেলার পরে নিশ্চয়ই তোমার কি একটা কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। এছাড়াও বিভিন্ন জেলা উপজেলায় তোমার কমিটি, উপকমিটি থাকতে হবে। অর্থাৎ বিভিন্ন উপজেলায় 100টা তোমার কমিটি থাকতে হবে। তারপরে শুধু কমিটি থাকলে হবে না, আবার তোমার 100%-এর মধ্যে 33% নারী থাকতে হবে। তাহলেই কি? তাহলে রাজনীতি জমে যাবে। ঠিক আছে। এর পরবর্তীতে আরও একটা জিনিস রাখা যাবে না, সেটা হচ্ছে ছাত্র সংগঠন বা বিভিন্ন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন বা শ্রমিক সংগঠন, এইগুলো রাখা যাবে না। এগুলো রাখলে কি সেটার নিবন্ধন তুমি পাবে না। তাহলে আমরা বাংলাদেশের মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা জানতে পারলাম। সংখ্যাটা এক্স্যাক্টলি হচ্ছে 50টি। কত? 50টি। তাহলে এবার দেখা যাক দ্বিতীয় প্রশ্নটি কি আছে। দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলছে, বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? ভৌগোলিক নির্দেশক পণ্য মানে জিআই পণ্য, গ্লোবাল ইন্ডিকেটর, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের যে পণ্যটা ওই স্থানকে কি করে রিপ্রেজেন্ট করে। ঠিক যেমন আমরা বলি, আমরা আছি এখন রাজশাহীর কিন্তু কিছু জিআই পণ্য আছে। তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এই রাজশাহীর জিআই পণ্যগুলো কি কি? বাংলাদেশের সর্বপ্রথম জিআই পণ্য হিসেবে বিবেচিত হয়েছিল জামদানি শাড়ি। জামদানি শাড়ি ছিল অনেক বিখ্যাত। এই জামদানি শাড়ি ব্রিটেনের রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষ কি করেছিলেন? পরেছিলেন। আর সর্বশেষ 55 নম্বর যেই তোমার ভৌগোলিক পণ্য বিবেচিত হয়েছে, তার নাম হচ্ছে ঢাকার
ফুটিকর্পাস তুলার বীজ। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই 3 নম্বর প্রশ্ন কি আছে সেটাতে। 3 নম্বর প্রশ্ন বলেছে বর্তমানে বাংলাদেশের অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? দেখো এই বিষয়টি জানার জন্য ছোট্ট একটা তথ্য তোমাকে দিয়ে নিই। আমাদের দেশে যতগুলো গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ডিসপেন্সারির দোকান দেখতে পাই, অর্থাৎ ঔষধের দোকান। এই ঔষধের দোকানে মিনিমাম বা ম্যান্ডেটরি এই 285টি এই সংখ্যার ঔষধ তোমাকে রাখতেই হবে। আর এটাকেই বলা হচ্ছে কি ম্যান্ডেটরি ঔষধ। মানে বাংলাদেশে বর্তমানে এই ম্যান্ডেটরি ঔষধের সংখ্যা হচ্ছে 285টি। তুমি যেই ডিসপেন্সারিতে যাও সেখানে এই 285টি ঔষধ তুমি পাবেই। চলো আমরা এবার চলে যাব আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? আবার সৌরজগতে চলে আসলাম আমরা পৃথিবী থেকে। পৃথিবী কি এই মহাবিশ্বের একটা পার্ট। এই মহাবিশ্বের 8টা গ্রহ আছে। 8টা গ্রহের মধ্যে এই শনি একটা গ্রহ। যেমন পৃথিবীর উপগ্রহের একটা নাম কি চাঁদ, ঠিক তেমনি এই শনি যেই উপগ্রহ আছে গ্রহ আছে, এই গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 274টি। 274টি। চলো এর পরের প্রশ্নে চলে যায়। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে শীর্ষ ধনী ব্যক্তিকে। তাহলে ধনী ব্যক্তির কথা আসলে কিন্তু ফোর্বস চলে আসে, কারণ ফোর্বস একটা ম্যাগাজিন বের করে, যেই ম্যাগাজিনে প্রতি বছর আমাদের বিশ্বের ধনী ব্যক্তিদেরকে নিয়ে কি করা হয়, তথ্য প্রকাশ করা হয়। তাহলে এইখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অপশনগুলোর মধ্যে আমাদের মাঝখানে কনফিউশন তৈরি হতে পারে কি নিয়ে, বিল গেটস আর ইলন মাস্ককে নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। কিন্তু ভাইয়ারা ফোর্বস কি বলছে, ফোর্বস আমাদেরকে যে তথ্য দিচ্ছে সেই তথ্য মোতাবেক পৃথিবীর 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক, যিনি টেসলা এবং স্পেস এক্সের কি মালিক। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তির নাম কি এই ফোর্বসের তথ্য অনুযায়ী 2025 সালে পরিসংখ্যানে? কমেন্ট বক্সে তোমরা উত্তরটা জানাবে। চলো এর পরের প্রশ্নে চলে যাব আমরা। আইওসির প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিলেন? দেখো আইওসি বলতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে বোঝাচ্ছে, নট ওআইসি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় ক্রিস্টি ক্রভেন্টি। তার বয়স হচ্ছে কত ভাইয়া? বয়স হচ্ছে 41 বছর। 41 বছর বয়সে তিনি অলিম্পিকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন প্রথম নারী হিসাবে। তিনি কি জিম্বাবুয়ের একজন নাগরিক, জিম্বাবুয়ের নাগরিক। তিনি অলিম্পিকে 2বার সাঁতারে স্বর্ণপদক পেয়েছিলেন। কয়বার? 2বার। নারী হিসাবে তিনিই প্রথম যিনি এই অলিম্পিককে রিপ্রেজেন্ট করতেছেন প্রেসিডেন্ট হিসাবে। চলো এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? ওশান বললেই কি সাগর মহাসাগরের ব্যাপার। আমাদের মানচিত্রের ঠিক দক্ষিণ দিকে কি বঙ্গোপসাগর, তোমরা সকলেই জানো। তাহলে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে, আর আমাদের দক্ষিণ দিকের জেলা কোনটা? ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম। কোনটা তোমরাই বলো? বরিশাল আর চট্টগ্রামে আমরা পাবো। তাহলে আমাদের যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের সাথে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কোথায় নির্মিত হয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে। কেন হয়েছে দেখো, আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ভরপুর, অর্থাৎ আমাদের দেশের 6টা ঋতু। প্রতি বছর এই ঋতুর পরিবর্তনের চক্রে আমরা পড়ে যাই এবং আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে যায়। এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য বা আগাম তথ্য পাওয়ার জন্য এই স্যাটেলাইটটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে। এরা চীনের সাথে যৌথভাবে তথ্য গবেষণা করে আমাদেরকে আগাম তথ্য দিতে পারবে, যার ফলে আমরা দুর্যোগ থেকে রক্ষা পেতে পারবো। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে উত্তর সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনের সাথে ইনভলভ। এই যে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, যার দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 11 কিলোমিটার। কত? 11 কিলোমিটার। এই গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার ঢাকার সাথে দক্ষিণবঙ্গকে
সংযুক্ত করেছে এবং ঢাকার মাঝখানে গুলিস্তান আর যাত্রাবাড়িতে অনেক যান থাকে, এই যানজটকে নিরসন করেছে কে? এই গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, যার দৈর্ঘ্য 11 কিলোমিটার। চলো এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, থেফট উপন্যাসের লেখককে? থেফট উপন্যাসের লেখক একজন বিখ্যাত ব্যক্তি, যিনি 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। সো তোমরাও এখন থেকে চেষ্টা করতে পারো সাহিত্য থেকে শুরু করে আরও যে 5টা বিষয় আছে এই 5টা বিষয়ের উপরে অবদানের জন্য নোবেল পুরস্কার পাইতে, ঠিক আছে? সো এই ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রাজ্জাক গুন্ডরা। আব্দুর রাজ্জাক গুন্ডরা এই থেফট উপন্যাসটি লিখেছিলেন 1980, 90 এবং 2000 দশকের 3জন ব্যক্তিকে কেন্দ্র করে। তারা খুবই গরিব একটা পরিবারে জন্মগ্রহণ করে, তানজানিয়ার একটা পরিবারে। তানজানিয়ার পরিবারে জন্মগ্রহণ করার পরে তাদের যেই সংগ্রাম, এই সংগ্রাম করতে করতে একসময় তারা 3জন ব্যক্তি সরকারের উচ্চপদস্থ জায়গায় আসীন হয়। ঠিক এইরকম একটা গল্পকে কেন্দ্র করে তিনি এই থেফট উপন্যাসটি লিখেছিলেন, ঠিক আছে? তিনি কিন্তু আবারও বলছি 2021 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এর পরের প্রশ্নে আমরা চলে আসবো। দেখো পরের প্রশ্ন কি বলছে, G7 নিয়ে প্রশ্ন। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো আবার G7, ব্রিক্স, G7 এগুলো কি বিশ্বের যে উন্নত দেশগুলো আছে, এই উন্নত দেশগুলোকে নিয়ে যে সংস্থাগুলো তৈরি হয়েছে তাদেরকেই বলা হয় G7 বা ব্রিক্স। তো স্পেসিফিকভাবে আমরা G7 নিয়ে আলোচনা করছি। গ্রুপ অফ 7, পৃথিবীর 60টি উন্নত অর্থনৈতিক দেশকেই কি G7 বলা হচ্ছে। এই G7-এর 51তম সম্মেলন অনুষ্ঠিত হবে আলবার্টা কোথায় তোমরাই বলো তো? তোমাদেরকে প্রশ্ন করে গেলাম, আলবার্টা শহরটা কোথায়? কমেন্ট বক্সে তোমরা জানাবে। এই G7-এর যে 60টা দেশ আছে, এই 60টা দেশ মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, দেখো USA, UK আর কানাডা, এরা 3জন কি বন্ধু, পাশাপাশি অবস্থিত। এরপরে দেখো জাপান, জার্মানি, এরা আরও 2টা বন্ধু, 3, 2, তাহলে কয়টা হলো? 5টা পেলাম। আর 2টা হচ্ছে ফ্রান্স, ইতালি, তারা ফুটবল খেলে, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো। আবার আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি, আমার এক বন্ধু আছে, সে সারা জীবন ফ্রান্সে যাইতে চাই, ফ্রান্সে গিয়ে আইফেল টাওয়ারে বসে সে ঘুমাবে, ঠিক আছে? সো আমার বন্ধুর নাম হচ্ছে জ্যাকি কোথায় যাবে? জ্যাকি ফ্রান্সে যাবে। এই যেতে হচ্ছে জাপান, জার্মানি, কতে হচ্ছে কি কানাডা, 3টা পেয়ে গেলাম। আর এই যে হিস্ট্রিকারে কি পাই আমরা? হর্ষই পাই। হর্ষইতে হচ্ছে ইতালি, UK, USA, আর ফ্রান্স তো ফ্রান্স। এইভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা G7-এর যে 60টা দেশের, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিভিন্ন কিন্তু পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। আমাদের বাছাইকৃত যেই 10টি সাধারণ জ্ঞান ছিল, এই 10টি সাধারণ জ্ঞান এখানেই শেষ হচ্ছে। আবারও বাছাইকৃত সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা অনেক বেশি